নাঙ্গলকোটে শারীরিক শিক্ষাবিদ সমিতির আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার শারীরিক শিক্ষাবিদ সমিতির আয়োজনে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শনিবার সকালে নাঙ্গলকোট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট উপজেলার শারীরিক শিক্ষাবিদ সমিতির সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেত্রী সোহানা সুলতানা শিউলি। প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ বশিরুজ্জামান খান। শারীরিক শিক্ষাবিদ সমিতি সাধারণ সম্পাদক সোহরাব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল্লাহ মজুমদার স্বপন, নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ প্রভাষক আলী আকাশ, সন্দাইল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক রবিউল হোসেন, জিকটিয়া ইছহাক মজুমদার উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মিজানুর রহমান, মন্থলী স্কুল এন্ড কলেজ শিক্ষক নাসির উদ্দিন। অনুষ্ঠান শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। কলেজ ইউনিভার্সিটিতে গিয়েছি, আমরা সব সময় লক্ষ্য করেছি আমাদের সম্মানিত শিক্ষকদেরকে সব সময় রাষ্ট্র সব সময় বঞ্চিত করে রেখেছে। এই বঞ্চিত করে রাখার বেদনাটুকু বলে আমি আমার কথা শেষ করব। প্রিয় সাংবাদিক বন্ধুরা, একটু কোট করবেন, স্বাধীনতার পরে 53 বছরে 53টি বাজেট হয়েছে, সকলের ভাগ্যের পরিবর্তন ঘটেছে, পরিবর্তন ঘটেছে আমার শিক্ষকদের। যে রাষ্ট্র আমার শিক্ষকদেরকে মেরুদণ্ড উঁচু করে সোজা করে দাঁড়াতে শেখায়নি, সে রাষ্ট্রই আমাকে শেখাচ্ছে শিক্ষা জাতির মেরুদণ্ড। রাষ্ট্র কখনোই একটি সুস্থ স্বাভাবিক সভ্য রাষ্ট্রে কখনোই পরিণত হতে পারে না যতক্ষণ পর্যন্ত শিক্ষক তার মেরুদণ্ড চিন্তা উঁচু করে দাঁড়াতে না পারবে। মাও সেতু 49 সালে স্বাধীন হওয়া আজকের চীন যদি সারা বিশ্বকে নেতৃত্ব দিতে পারে, আমাদের দেশ কেন পারছে না? তার একটাই মাত্র কারণ, আমাদের দেশের শিক্ষকরা বঞ্চিত। আমি সেই রাষ্ট্রকে ঘৃণা করি যে রাষ্ট্র আমার শিক্ষককে অধিকার দেওয়ার জন্য রাস্তায় নামতে বাধ্য করে। সম্মানিত সাংবাদিক বন্ধুরা লিখবেন, আমার দেশের শিক্ষক যতদিন পর্যন্ত তার অধিকার বুঝে না পাবে ততদিন পর্যন্ত এই রাষ্ট্র কখনো দাঁড়াবে না। সম্মানিত উপস্থিতি, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, আমাদের দেশের বর্তমান শিক্ষার্থীরা 19-20 হলেই শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে দাঁড়ান। শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে দাঁড়ানোর আগে একবার চিন্তা করে দেখবেন আমাদের শিক্ষক কি পাচ্ছেন, রাষ্ট্র আমার শিক্ষককে কি দিতে পেরেছেন। যেখানে রাষ্ট্রযন্ত্র শিক্ষককে বরাবরের মতো বঞ্চিত করে এসেছেন, সেখানে একজন শিক্ষার্থী হিসেবে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ। কবি মোস্তফা কামাল বলেছিলেন, পিতা করেন শরীর আর শিক্ষক করেন মন, পিতা করোনা শিক্ষক বড় বলিতে গুঞ্জন। যে শিক্ষক আমাদেরকে কাদামাটি থেকে দিনকে দিন পরিশ্রম করে মানুষের মতো মানুষ করে তোলার জন্য পরিশ্রম করে যাচ্ছেন, সেই শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন তোলার আগে এই রাষ্ট্রকে অবশ্যই শিক্ষকের ন্যায্য পাওনা বুঝে দিতে হবে। যদি এটা না করা যায়, সারাদিন রাজনীতি করা যাবে। কোন অবস্থাতে পৃথিবীতে একমাত্র শিক্ষকদের বেতন সর্বোচ্চ করা দিতে এভাবে কোন রাষ্ট্র চলতে পারে না। একটা ইউনিভার্সিটি, একটা গবেষণাগার দেখি নাই, 53 বছরে আমাদের একজন বিশ্বকবি জন্ম নেয় নাই, 53 বছরে আমাদের একজন জাতীয় কবি নজরুল জন্ম নেয় নাই, 53 বছরে আমরা একজন ডক্টর ইউনূস ছাড়া আর তেমন কিছু তৈরি করতে পারি নাই। একমাত্র কারণ শিক্ষায় বাজেট। তো সুতরাং আমি আজকে শিক্ষকদের জায়গা থেকে অনেক কষ্ট নিয়ে কথাগুলো বলেছি, সবাই মাফ করবেন, একটু লাউডলি বলে ফেলেছি। প্রিয় শিক্ষার্থীদেরকে একটা কথা বলে শেষ করব, আমরা যারা গ্রামের ছাত্র, আমরা যারা গ্রাম থেকে লেখাপড়া করি, আমাদের এই শিক্ষকরা আমাদের অনেক পরিশ্রম করে পড়ান, তারপরেও আমাদের অনেক পরিবেশগত সমস্যা। এই সমস্যাগুলো উত্তরণ করে বড় হওয়ার একটাই উপায়, পরিশ্রম, পরিশ্রম এবং পরিশ্রম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মানুষের মতো মানুষ হবে, আমাদের এই শিক্ষকদের অধিকার নিয়ে কথা বলবে, তোমরা সঠিক হবে, তোমরা কান্ডেল হবে, তোমরা
সর্বপ্রথম কোন শিক্ষকের সর্বোচ্চ ন্যায্য পাওনা রাষ্ট্র বুঝে দিবে। যে রাজনীতিবিদেরা এখানে আছেন, আপনাদের কাছে অনুরোধ রইল, কখনো কোন শিক্ষককে রাজনীতি দিয়ে মূল্যায়ন করবেন না। আমাদেরকে শিক্ষক থাকতে দিন, আমাদেরকে আওয়ামী লীগ বানাবেন না, আমাদেরকে বিএনপি বানাবেন না, আমাদেরকে জামাত বানাবেন না। একজন শিক্ষক যদি শিক্ষক হয়ে উঠতে পারে তাহলে এই রাষ্ট্র গড়ে উঠবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। রোশনরূপী একাডেমির মাধ্যমে আমরা এই ধরনের শিক্ষার্থীদেরকে নিয়ে বেশিরভাগ কাজ করে থাকি। তাছাড়া নাঙ্গলকোটের অনেকগুলো সংগঠনের সাথে আমি ব্যক্তিগতভাবে জড়িত আছি। তা আমার খুব ভালো লেগেছে যে শারীরিক শিক্ষাবিদ সমিতি, আমি একটু আগে আপনাদের সভাপতির সাথে বিভিন্ন ধরনের কথা বলে জানলাম যে ওনারা কি কি কাজ করেন। তার মধ্যে অনেকগুলো কাজে ওনারা করেন। তার মধ্যে যেটা আজকে দেখলাম এখানে, সেটা হলো সাংস্কৃতিক জগতেও ওনারা আছেন। খুবই ভালো লাগলো, শুধু শিক্ষা না, শিক্ষার পাশাপাশি, কারণ শিক্ষাটাকে ওনারা বৃত্তি পরীক্ষা নিয়ে থাকে, খুব ভালো লেগেছে। তা আমি ব্যক্তিগতভাবে আইডিয়াল ফ্রেন্ডস হতে আপনারা দেখতে হয়তো বা ওটার বৃত্তি পরীক্ষা দিয়েছেন, বিশেষ স্টুডেন্টের কথা বলবো। ওইটা ডাইরেক্টর বডির প্রেসিডেন্ট কিন্তু আমি হয়তো ওইভাবে পরিচয় হই নাই অনেক স্টুডেন্টের সাথে। ওইটাও তো আপনাদের এই পড়ালেখা নিয়ে কাজ করে, বিশেষ করে খেলাধুলা নিয়ে কাজ করে এবং শিক্ষা জগৎ করে থাকি, বিভিন্ন প্রোগ্রাম আমরা করে থাকি। তদ্রুপ এই সংগঠনগুলো এই ধরনের কাজ করে থাকে, এটা খুবই ভালো লেগেছে আজকে আমার। এবং শিক্ষা নিয়ে যারা কাজ করে বা সংস্কৃতি নিয়ে যারা কাজ করে, আমরা আমাদের পরিবার বেশিরভাগ এই ধরনের কাজের লোকদের পাশেই বেশি দাঁড়ায়। আপনারা হয়তো মুরব্বীরা জানেন, আমার চাচা ডক্টর এ.কে.এম. কামরুজ্জামান, যারা স্টুডেন্ট বা আপনারা স্টুডেন্ট যারা, তারা হয়তো ওনার নাম কিছু কিছু শুনেছেন, আসলে খুব একটা, কিন্তু ওনার প্রায় 25 বছরের গ্যাপ হয়ে গেছে। তার আগে তিনি যেহেতু এলাকায় থাকতেন ছিলেন, অনেকেই তো জানেন বা মুরব্বীরা জানেন, উনিও সবসময় ভালো কাজ করতেন। মানে ওনার মাঝে আমার চাচা হিসেবে বলবো না, নাঙ্গলকোটের মানুষকে বলতে পারবে না যে ডাক্তার কামরুজ্জামান সাহেব ওনার ঠিক আছে। আজকে সকালেও আমি ওনার সাথে কথা বলেছি, প্রয়োজনে উনি অসুস্থ, হাসপাতালে গিয়েছেন গত পরশুদিন। ওনার একটু ছোট্ট একটা অপারেশন হয়েছে। অপারেশনের পরে আমি এখানে আসার পূর্বেই ওনার সাথে কথা বলেছি। আল্লাহর রহমতে ভালো আছেন। ওনার জন্য আমরা একটু দোয়া করবো, কারণ ভালো মানুষের জন্য দোয়া করতে কোনো দ্বিধা নেই। আর খারাপ মানুষের জন্য দোয়া অবশ্যই করবেন, বলবেন যে আল্লাহ তাকে ভালো করুন, সেই হিসেবে আর অবশ্যই সে যেন ভালো হয়ে ভালো কাজ করে, সে দোয়া করবে। এটা আপনাদের কাছে মনে থাকলো, কামরুজ্জামান সাহেব আপনি দোয়া করবেন। আর বিশেষ করে আমাদের পরিবারে যেহেতু আমরা সমাজসেবামূলক কাজ করে থাকি, আমরা পূর্বেও করেছি, বর্তমানেও করছি, ভবিষ্যতে করার ইচ্ছা আছে আমাদের। আরো ভালো ইনশাআল্লাহ কাজ করার জন্য আমাদের সাথে আপনারা থাকবেন, আমরা আপনাদের সাথে আছি। আমাকে বলছিল এই সংগঠনের ব্যাপারে আমি কি করতে পারবো জানি না, কিন্তু আমার ভালো লেগেছে। আজকে যে গান শুনেছি, গজল শুনেছি বা অন্যান্য যেগুলো হয়েছে ইসলামী ধর্মের, পড়ালেখার পাশাপাশি খুব প্রয়োজন। যারা আপনারা যারা ছাত্রছাত্রী আছেন, আমি বলবো আপনাদের পড়ালেখার পাশাপাশি অবশ্যই গান, গজল এগুলোতে মন দিবেন। কারণ আমাদের দেশের অবস্থা আস্তে দিন খারাপ হয়ে যাচ্ছে। যারা বিশেষ করে ছাত্র, তাদেরকে বলবো যে কোনো অবস্থাতে আপনারা খারাপ পথে যাবেন। তবে প্রথমত যে খারাপ পথে যাওয়ার একটা প্রমাণ, সেটা হলো কোনো অবস্থাতে আপনারা বিড়ি সিগারেট খাবেন না। যদি একবার বিড়ি সিগারেট খান তাহলে কিন্তু খারাপ পথেই চলবে। অনেকে বলবে একদিন থেকে কিছু হবে না, কোনো সমস্যা নেই, 2 দিন থেকে সমস্যা নেই, কিন্তু একবার থেকে সমস্যা। আর চাকরিদের ব্যাপারে বলবো অবশ্যই পড়ালেখা তো প্রথম, কিন্তু আমরা যারা কিন্তু ছেলে মেয়ে আমরা পড়ালেখা করি, করি, অবশ্যই আগে পড়ালেখা
তারপরে অন্য কিছু এমন কিছু করা যাবে না যেখানে আমার লাইফটা নষ্ট হয়ে যাবে। কারণ বাবা মা আমাদেরকে স্কুলে পাঠায়, পড়ালেখা করে দিল, মানে যদি এখানে যে মেয়েরা আছে আমাদেরকে গাছের তলায় বসে কর্ম করার জন্য। এটা আমার বলার উদ্দেশ্য যে আসলে আমরা বয়সের কারণে বা সামাজিকতার কারণে, আচরণগত কারণে অনেকে অনেক সময় ভুল পথে ত্যাগ করে আপনাদেরকে এইসব পথ থেকে সরে আসতে হবে। পৃথিবীটা খুব কঠিন হয়ে যাচ্ছে। এই যে আমাদের ম্যাডাম আজকের প্রধানমন্ত্রী, উনি আমেরিকায় থাকেন, উনি কিন্তু ডলারে ইনকাম করেন। বাস্তবতায় যদি আসি, উনি যদি ইনকাম করে 10 লক্ষ টাকা বাংলাদেশি টাকা, ওনার কিন্তু 10 লক্ষ টাকার মধ্যে 9 লক্ষ টাকা খরচ চলে আসে অটোমেটিক। এই জন্য ইনকাম করে তারপরে প্রতিটা মুহূর্ত কিন্তু কঠিন। আমি তো অনেক দেশে গেছি, প্রায় আমার 34টা কান্ট্রিতে আমার ঘুরে হয়েছে, যে কোনো কারণে বিভিন্ন ঘুরতেই গেছি। বিশেষ করে তো প্রতিটা দেশে গিয়ে আমার বন্ধুবান্ধব যারা আছে ওদের সাথে মিশে দেখলাম যে আমরা বাংলাদেশের মানুষ আসলে আলাদা মানুষ। কারণ আমার বাবা মা পাক করে আর আমরা খাই, আর ছেলেরা ঘুরে বেড়ায়, ফুটবল খেলে আর আড্ডা মারে। আর মেয়েরা বাবা মার কাছে স্কুল থেকে আসলে ক্লান্ত ভাব, খুব মারা মনে করে কি ইস মেয়েটা কত কষ্ট করে যাচ্ছে, কত পড়ালেখা করে যাচ্ছে, মেয়েকে পারলে খাওয়াই দেয়। অনেক মাই আছে খাওয়াই দেয়। আমি এখনো জানি কয়েকটা পরিবারের মা আছে, বাচ্চারা যখন স্কুল থেকে আসে, বিশেষ করে মেয়েদেরকে লোকমাই তো বলে, লোকমা তুলে খাওয়ায় না। কেন হয়? খুব পরিশ্রম করে আসছে, পড়ালেখা করে আসছে। বোনদেরকে বলবো, মারা যে এই যে আকর্ষণ তোমাদের প্রতি, তোমাদেরকে খাওয়াই দেয়, নিয়ে আসে, খেতে বলে, এটা কিন্তু অনেক আন্তরিকতা ভালোবাসা থেকে করে। তোমরা যারা পড়ালেখা করো, স্কুলে যাও, মা তো জানে না। তোমরা যদি মাদের মধ্যে, বাবাদের মধ্যে গাছতলায় গিয়ে বসে কথা বলো, তোমরা বসে আপনার মা, তাহলে মা কিন্তু বুঝতেছে না। কিন্তু মায়ের এক সময় তো তোমাদের কাছ থেকে কষ্ট করে। তোমরা এই ধরনের কোনো কষ্ট ছেড়ে দাও, মেয়েরা মা বাবাকে দিবে না। বাবা অনেক কষ্ট করে ইনকাম করে। আমি না বলতে একটু বলি, আমার একটা ছেলে, মেয়েদের মেয়ে একটা আফসোস না, মেয়ে তো হবে না। কিন্তু আমি কিন্তু ওদেরকে সবসময় খুব হাতের কাছে, বিশেষ করে রাতে ওরা যখন এসএসসি পরীক্ষা দেবে ততদিন পর্যন্ত ওদেরকে রাতে অন্তত 10-15 মিনিট হলো হাতের উপরে বিযোগে দেওয়া। কারণ ওই 10 মিনিট বা 15 মিনিট ওদেরকে বুঝাতাম যে এই জিনিসটা করো না, এটা ভালো না, ওটা ভালো না। যদিও ওদেরকে আমি বাইরের জগতে যেতে দিতাম না, বাসায় আমি অনেক গেমস টেম কিনে দিতাম, কিন্তু বাইরে মিশে দিতাম। আল্লাহর রহমতে ওরা খুব ভালো, এটা নিজে গর্ব করে বলতেছে। এই জন্য পড়ালেখা ওদের কোনো ফাঁকি মানে ইনশাআল্লাহ ওরা ভালো রেজাল্ট করেছে। এবং তোমাদের দোয়া যারা আছে, ওরা এখন দুইজনই বাইরে পড়ালেখা করে। একজন ইঞ্জিনিয়ার হয়ে পাশ করে গেছেন, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ার। এখনো সে বাইরে থাকে, এখনো শোয়ার আগে আপনাকে জিজ্ঞেস করবো, আপু আমি এটা করেছি, আজকে এটা হয়েছে, ওটা হয়েছে। একজন ইঞ্জিনিয়ার ছেলে বা যারা ইউনিভার্সিটি পড়ে, এটা বলার কথা না। আপনারা দেখছেন CS টিভি, আমরা জনতার কথা বলি।